জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজকের ভিডিওটিতে আমরা হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আমরা জেনে নেব। নদীর মতো হিমবাহ পার্বত্য উপত্যকা ও পাদদেশে তিনটি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়, যথা ক্ষয়, বহন এবং সঞ্চয়। অর্থাৎ হিমবাহের কাজ তিন প্রকার: ক্ষয় করা, বহন করা এবং সঞ্চয় করা। পার্বত্য অঞ্চলে হিমবাহ প্রধানত দুটি পদ্ধতিতে ক্ষয় করে: এক, উৎপাটন, আর দুই, অবঘর্ষ। উৎপাটন কি? হিমবাহের মাধ্যমে পর্বত গাত্র বা গা থেকে, পর্বতের উপর থেকে শিলাখণ্ড উঠে আসা হলো উৎপাটন। পর্বত উপত্যকার তলদেশের সাথে হিমবাহের ঘর্ষণে হিমবাহের কিছু অংশ গলে যায়। এই জল ফাটলে প্রবেশ করলে তা আবার বরফে পরিণত হয় এবং আয়তনে বেড়ে শিলাস্তরের চাপ সৃষ্টি করে। বারংবার চাপে শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হয় এবং একসময় হিমবাহের মাধ্যমে তা উঠে আসে। আর অবঘর্ষ কি? হিমবাহের মাধ্যমে জমে থাকা বিভিন্ন আকৃতির উৎপাটিত শিলাখণ্ড তলদেশে ঘর্ষণে শিলাস্তরকে ক্ষয় করে। এই প্রক্রিয়া হলো অবঘর্ষ। তাহলে উৎপাটন এবং অবঘর্ষ এই দুটি প্রধান পদ্ধতিতেই হিমবাহ পার্বত্য অঞ্চলে ক্ষয় করে। আর হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলি হলো সার্ক, এরিটি, পিরামিড চূড়া, ইউ আকৃতির উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, কর্তিত স্পার, ক্রাগ ও টেল, রসে মোতানে, ফিওর্ড প্রভৃতি। আমরা প্রথম তিনটি ভূমিরূপ নিয়ে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। করি, বানানটা ভুল আছে, করি বা সার্ক। উচ্চ পর্বত গাত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ার বা অ্যাম্ফি থিয়েটারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে করি বলা হয় এবং ফ্রান্সে বলা হয় সার্ক। তাহলে কি বলা হচ্ছে? উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অর্থাৎ সে উৎপাটন এবং অবঘর্ষ ক্ষয়ের ফলে গঠিত হয় এমন একটি ভূমিরূপ যা দেখতে হাতলযুক্ত চেয়ারের মতো বা দেখতে অ্যাম্ফি থিয়েটারের মতো। এই হাতলযুক্ত চেয়ারের মতো যে ভূমিরূপ হিমবাহ ক্ষয়কার্যের মাধ্যমে তৈরি করছে বা অ্যাম্ফি থিয়েটারের মতো যে ভূমিরূপটি তৈরি করলো, সেই ভূমিরূপটিকে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে করি বলা হচ্ছে এবং ফ্রান্সে সার্ক বলা হচ্ছে। বিজ্ঞানী সার পেতিয়ার 1823 সালে সর্বপ্রথম সার্ক কথাটি ব্যবহার করেছিলেন। সার্কের বৈশিষ্ট্য কি? করি বা সার্কের তিনটি অংশ দেখা যায়। কি কি? উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট খাড়া মস্তক প্রাচীর। তাহলে মস্তকের দিক অংশে খাড়া প্রাচীর আছে, খাড়া মস্তক প্রাচীর আছে, যেটি সৃষ্টি হচ্ছে উৎপাটন প্রক্রিয়ায়। অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট তলদেশের গভীর বেসিন, এবং তলদেশের যে গভীর বেসিনটা তৈরি হয় সেটা সৃষ্টি হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায়। এবং কম ক্ষয়ের ফলে সৃষ্ট সম্মুখের করি ওষ্ঠ, সামনের দিকের অংশটাকে বলা হচ্ছে করি ওষ্ঠ। এটা অপেক্ষাকৃত কম ক্ষয়ের ফলে এবং কিছুটা সঞ্চয়ের ফলেই সৃষ্টি হয়ে থাকে। করির মধ্যভাগে যে বেসিন অংশটা আমরা দেখতে পাচ্ছি, বেসিন অংশটা দেখতে পাচ্ছি, অর্থাৎ নিচু অংশটা যে দেখা যাচ্ছে, সেখানে যদি বরফ গলা জল জমা হয় তাহলে হ্রদে পরিণত হয়। এই হ্রদটাকে বলা হয় করি হ্রদ বা টান। তাহলে করি নামক যে ভূমিরূপ, সেই ভূমিরূপের মধ্যভাগে যদি হিমবাহ গলা জল জমে থাকে তাহলে সেই জল জমে একটা হ্রদ তৈরি করে, যে হ্রদের নাম বলা হয় করি হ্রদ বা টান বলা হয়। আমরা হিমালয় পর্বতের হিমবাহ অর্ধশীত অঞ্চলে করি দেখতে পাই। বিশ্বের বৃহত্তম ও গভীরতম করি বা সার্ক হল আন্টার্কটিকার ওয়ালকট সার্ক। অ্যারেড বা এরিটি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাশাপাশি দুটি সার্ক গঠিত হলে আমরা এখানে দেখতে পাচ্ছি
হিমবাহের ক্ষয়কার্যের ফলে পার্বত্য অঞ্চলে দুটি সার্ক গঠিত হয়েছে, একটা বাঁ দিকের অংশ দেখতে পাচ্ছি, একটা ডান দিকের অংশ দেখতে পাচ্ছি। দুটি সার্ক গঠিত হয়েছে। দুটি সার্কের মধ্যবর্তী উঁচু খাড়া করাতের দাঁতের মতো খাঁচ কাটা তীক্ষ্ণ প্রাচীরকে হিমশিরা বা অ্যারেট বলে। তাহলে দুপাশে দুটি সার্ক গঠিত হয়েছে, মাঝখানে যে উঁচু খাঁজ কাটা তীক্ষ্ণ প্রাচীর দেখা যাচ্ছে, এই ভূমিরূপটিকে বলা হচ্ছে অ্যারেট বা হিমশিরা। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাশাপাশি দুটি সার্ক বা কড়ি গঠিত হলে দুটি সার্কের মধ্যবর্তী যে উঁচু খাড়া করাতের দাঁতের মতো খাঁজ কাটা তীক্ষ্ণ প্রাচীর থাকে তাকে হিমশিরা বা অ্যারেট বলে। হিমশিরা বা অ্যারেট, অ্যারেট বা এরিটি এর বৈশিষ্ট্য কি? অ্যারেটের শীর্ষদেশ করাতের মতো খাঁজ কাটা হয়। তাহলে শীর্ষদেশগুলো করাতের মতো কি খাঁজ কাটা হতে দেখা যায়। দুটি সার্কের মধ্যবর্তী শৈলশিরা দীর্ঘদিন ধরে হিমবাহের উৎপাটন ও অবকাশ ক্ষয়ের ফলে এই অ্যারেট বা এরিটি সৃষ্টি হয়েছে। তাহলে এটা উৎপাটন এবং অবকাশ ক্ষয়ের ফলে নিয়মিত ক্ষয়টা চলতে থাকে, তার ফলে সৃষ্টি হয়েছে। এই অ্যারেটের পার্শ্বদেশ কিন্তু অত্যন্ত খাড়াই হয়ে থাকে। এরিটির মাঝখানটার এরিটির কোনো অংশ যদি ভেঙে যায়, ভেঙে গেলে একটি সার্ক থেকে অন্য সার্কে যাওয়ার পথ তৈরি হয়ে যায়, যাকে আমরা গিরিপথও বলতে পারি। তাহলে আমরা কি দেখলাম বৈশিষ্ট্য? এরিটি বা অ্যারেটের শীর্ষদেশ করাতের মতো খাঁজ কাটা হয়ে থাকে। তাহলে এটা কি করাতের মতো কি হয়? খাঁজ কাটা হয়ে থাকে। দুটি সার্কের মধ্যবর্তী যে শৈলশিরা দীর্ঘদিন ধরে হিমবাহের উৎপাটন ও অবকাশ ক্ষয়ের ফলে এটি সৃষ্টি হয়। এর পার্শ্বদেশ কি হয়? অত্যন্ত খাড়াই হয়ে থাকে। এরিটির কোনো অংশ যদি ভেঙে যায়, তাহলে সেখানে একটি সার্ক থেকে অন্য সার্ক বা একটি কড়ি থেকে অন্য কড়িতে যাওয়ার পথ তৈরি হয়, যাকে আমরা গিরিপথও বলতে পারি। আল্পস পার্বত্য অঞ্চলে বহু অ্যারেট বা এরিটি লক্ষ্য করা যায়। পিরামিড চূড়া। একটি পর্বতশৃঙ্গের বিভিন্ন দিকে 3 থেকে 4টি সার্ক গঠিত হলে, অর্থাৎ একাধিক সার্ক গঠিত হলে, এখানে পর্বতচূড়া তার বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি হাতল লাগানো ডেক চেয়ারের মতো ভূমিরূপ, অর্থাৎ সার্ক গঠিত হয়েছে। তাহলে 3 বা 4 বা একাধিক সার্ক গঠিত হলে মাঝখানের অংশে পিরামিডের মতো দেখতে খাড়া পর্বতের চূড়াকে পিরামিড চূড়া বলে। তাহলে একটি পর্বতশৃঙ্গের বিভিন্ন দিকে যদি একাধিক সার্ক বা কড়ি তৈরি হয়, তাহলে মাঝখানে যে পিরামিডের মতো দেখতে খাড়া পর্বতের চূড়া লক্ষ্য করা যায় বা সৃষ্টি হয়, সেই অংশটাকে বলা হয় পিরামিড চূড়া। পিরামিড চূড়ার কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? পিরামিড চূড়ার আকৃতি পিরামিডের মতো হয়। আমরা দেখতেই পাচ্ছি চিত্রে যে পিরামিড চূড়ার আকৃতি অনেকটা পিরামিডের মতোই হয়েছে। পর্বতশৃঙ্গের বিভিন্ন দিকে অবস্থিত সার্কের শীর্ষ দেওয়াল ধারাবাহিকভাবে ক্ষয়ের ফলে পিরামিড চূড়ার সৃষ্টি হয়ে থাকে। তাহলে সার্কগুলো ক্ষয়ে গিয়েছে, ক্ষয় হতে থাকে, যার কারণে কি পিরামিড চূড়াটার সৃষ্টি হয়। আল্পস পর্বতের ম্যাটারহর্ন এর নামে পিরামিড চূড়াকে হর্ন নামে অভিহিত করা হয়ে থাকে। তাহলে পিরামিড চূড়ার কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে? পিরামিড চূড়ার আকৃতি পিরামিডের মতো। কিভাবে তৈরি হয়েছে? পর্বতশৃঙ্গের বিভিন্ন দিকে অবস্থিত যে সার্কগুলো, তার শীর্ষ দেওয়াল ধারাবাহিকভাবে যদি ক্ষয় হতে থাকে, তাহলে পিরামিড চূড়ার সৃষ্টি হয়। আল্পস পর্বতের ম্যাটারহর্নের নামে পিরামিড চূড়াগুলোকে হর্ন নামেও অভিহিত করা হয়ে থাকে। আমরা কোথায় দেখতে পাবো? এই তো বলা হয়েছে আল্পস পর্বতের ম্যাটারহর্ন একটি পিরামিড চূড়া। এছাড়া আমাদের কুমায়ুন হিমালয়ের বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ, শিবলিঙ্গ, নেপালের মাকালু প্রভৃতি কিন্তু পিরামিড চূড়ার উদাহরণ। আমরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রথম 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অন্যান্য ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। এবারে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি দেখে নেব। বহন এবং সঞ্চয়। পার্বত্য অঞ্চলে হিমবাহ উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে, আর হিমবাহের
ক্ষয়ের ফলে যে সমস্ত ক্ষয়জাত পদার্থগুলি উৎপন্ন হয় সেগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে এবং পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হয়। ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এই ভূমিরূপগুলি হিমবাহের দ্বারা এককভাবেও হতে পারে, বা হিমবাহ এবং হিমবাহ যখন হিমরেখা অতিক্রম করে আসে তখন হিমবাহ গলে যায় এবং তার থেকে জলে পরিণত হয়। সেই জলধারা, তাহলে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলেও ভূমিরূপ গঠিত হয়। হিমবাহের কার্যের ফলে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চলে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলি আমরা প্রথমে দেখব। উচ্চ পার্বত্য হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিরূপটি হলো, বা প্রধান ভূমিরূপটি হলো গ্রাবরেখা। গ্রাবরেখাকে ইংরাজিতে মোরেন বলা হয়। এটি একটি প্রাচীন ফরাসি শব্দ যার বাংলা অর্থ হলো মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। উচ্চ পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ বাহিত হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বাহিত হয় উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ যে সমস্ত পদার্থগুলি ক্ষয় করে নিয়ে আসে সেগুলো হিমবাহের সঙ্গে সেগুলো আবার বাহিত হওয়ার সময় বা প্রবাহিত হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখণ্ড, নুড়ি, বালি, কাঁকর প্রভৃতি হিমবাহের সঙ্গে বাহিত যখন হচ্ছে তখন উপত্যকার বিভিন্ন অংশে, উপত্যকার নিচে হতে পারে, দুই পাশে হতে পারে বা প্রান্তভাগে হতে পারে, হিমবাহ উপত্যকার বিভিন্ন অংশে সেই ক্ষয়জাত পদার্থগুলিকে সঞ্চয় করে। এরূপ সঞ্চয়কে বলা হয় গ্রাবরেখা। আমরা এখানে চিত্রেও দেখতে পাচ্ছি যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তার বিভিন্ন অংশে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়েছে। হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার বিভিন্ন অংশে যে ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয় সেই সঞ্চয়কে গ্রাবরেখা বলে। উদাহরণ কি, তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাংচু ও লাচেন অঞ্চলে এই ধরনের গ্রাবরেখা দেখা যায়। শ্রেণীবিভাগ। গ্রাবরেখাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা অবস্থান অনুসারে গ্রাবরেখার শ্রেণীবিভাগ, আর দুই, আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখার শ্রেণীবিভাগ। প্রথমে আমরা অবস্থান অনুসারে গ্রাবরেখার শ্রেণীবিভাগ দেখে নেব। প্রান্ত গ্রাবরেখা। হিমবাহ যে স্থানে এসে, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই রকম একটা জায়গায় আসার পরে হিমবাহটা গলছে। হিমবাহ যে স্থানে এসে গলতে শুরু করে, অর্থাৎ হিমবাহ যেখানে শেষ হয় সেখানে যে গ্রাবরেখা অর্থাৎ ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। হিমবাহ যে স্থানে এসে গলতে শুরু করে, অর্থাৎ হিমবাহ যেখানে শেষ হয় সেখানে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। হিমবাহের প্রবাহ পথের দুপাশে, হিমবাহ প্রবাহিত হচ্ছে তার দুপাশে অবস্থিত গ্রাবরেখাকে, হিমবাহের প্রবাহ পথের দুপাশে অবস্থিত গ্রাবরেখাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। তাহলে হিমবাহের দুই পাশে এই গ্রাবরেখা থাকবে। পরেরটা বলছে ভূমি গ্রাবরেখা। হিমবাহের নিচের দিকে থাকবে, নিচে উপত্যকার ভূমিভাগে সঞ্চিত গ্রাবরেখা হলো ভূমি গ্রাবরেখা। তাহলে হিমবাহের নিচে থাকলে সেটাকে বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা কি? পাশাপাশি দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে সঞ্চিত গ্রাবরেখাকে মধ্য গ্রাবরেখা বলা হয়। এখানে দেখা যাচ্ছে এ পাশ থেকে একটি হিমবাহ আসে, পাশে আরেকটি হিমবাহ আসে, দুটি হিমবাহের মাঝখানে দেখতে পাচ্ছি আমরা সঞ্চয়জাত পদার্থ আছে। তাহলে দুটো হিমবাহের মাঝখানে যে সঞ্চয়জাত পদার্থ থাকবে তাকে বলা হবে মধ্য গ্রাবরেখা। আরেকটা বলা হচ্ছে হিমবর্ধ গ্রাবরেখা। হিমবাহের মধ্যে যখন সঞ্চিত হয়ে থাকবে, হিমবাহের ফাটলের মধ্যে সঞ্চিত ক্ষয়জাত পদার্থগুলো যখন সঞ্চিত হয়ে থাকবে তখন তাকে বলা হবে সঞ্চিত গ্রাবরেখা। এবার আমরা
আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখার শ্রেণীবিভাগ করব। প্রথম বলা হচ্ছে বলয় ধর্মী গ্রাবরেখা। হিমবাহের প্রান্ত ভাগ মানে শেষ প্রান্তে বলয়ের আকারে সঞ্চিত যদি হয় ক্ষয়জাত পদার্থ, বলয়ের আকারে সঞ্চিত হলে তাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলা হয়। অবিন্যস্ত গ্রাবরেখা নামের মধ্যেই প্রকাশ পাচ্ছে, বিন্যস্ত নয়। হিমবাহের প্রান্তভাগে ইতস্তত বিক্ষিপ্তভাবে সঞ্চিত গ্রাবরেখাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে। তাহলে ক্ষয়জাত পদার্থ প্রান্তভাগে সঞ্চিত হবে কিন্তু ইতস্তত বিক্ষিপ্তভাবে সঞ্চিত হবে, তখন তাকে বলা হবে অবিন্যস্ত গ্রাবরেখা। রোজেন গ্রাবরেখা। গ্রাবরেখাগুলি একে অপরের উপরে সঞ্চিত হলে সঞ্চিত হলে তখন সেই গ্রাবরেখাকে রোজেন গ্রাবরেখা বলা হচ্ছে। স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা। উপকূল অঞ্চলে হিমবাহ প্রসারিত হলে সমুদ্রের তলদেশে স্তরে স্তরে গ্রাবরেখা সঞ্চিত হয়, এদের স্তরায়িত গ্রাবরেখা বলে। তাহলে হিমবাহ সমুদ্রে চলে গেছে, হিমবাহজাত পদার্থগুলো সমুদ্রের নিচে গিয়ে স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে, এই রকম অবস্থায় সেই সঞ্চয়টাকে বলা হচ্ছে স্তরায়িত গ্রাবরেখা প্রভৃতি। পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। গ্রাবরেখা পর্বতের উচ্চ পার্বত্য অঞ্চলেই মূলত এটি সঞ্চিত হয়ে থাকে। এবার আমরা দেখে নেব পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমরেখার নিচে হিমবাহ গলে যায়। হিমবাহ গলে গেলে জলে পরিণত হয় এবং ছোট ছোট জলধারার সৃষ্টি হয়, আমরা চিত্রে তা দেখতে পাচ্ছি। এই জলধারা হিমবাহ সঞ্চিত পদার্থকে পর্বতের পাদদেশ এবং নিম্নভূমিতে প্রথমে বড় পদার্থগুলো এবং ছোট ছোট সূক্ষ্ম পদার্থগুলো দূরে সঞ্চয় করে। পর্বতের পাদদেশে বড় পদার্থগুলো সঞ্চয় করবে এবং অপেক্ষাকৃত সূক্ষ্ম কণাগুলোকে অপেক্ষাকৃত নিম্নভূমিতে দূরবর্তী স্থানে বহন করে সেখানে সঞ্চয় করবে। তাহলে হিমরেখা অতিক্রম করার পরে গলে যাচ্ছে, গলে যাওয়ার ফলে জলে পরিণত হচ্ছে, সেই জল প্রবাহিত হচ্ছে। জল যখন প্রবাহিত হচ্ছে হিমবাহের সঙ্গে যে সমস্ত ক্ষয়জাত পদার্থগুলো ছিল সেই ক্ষয়জাত পদার্থগুলি বহন করে নিয়ে এসে এবারে কি করবে, জলধারাও সেগুলোকে কি আরো কিছুটাকে প্রবাহ সৃষ্টি করে। জলধারা সেই ক্ষয়জাত পদার্থগুলোকে আরো প্রবাহিত করে নিয়ে যাবে। যে সমস্ত পদার্থগুলোর আকৃতি বড় সেগুলো বেশি দূরে নিয়ে যেতে পারবে না, ফলে হিমরেখার কাছাকাছি সঞ্চয় করবে। যে সমস্ত পদার্থের আকৃতি ছোট সেগুলোকে অপেক্ষাকৃত দূরে নিয়ে গিয়ে সঞ্চয় করবে। সঞ্চয় করার ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করে। এই ভূমিরূপগুলি যেহেতু হিমবাহ এবং জল উভয়ের কার্যের ফলে তৈরি হচ্ছে, তাই এই ভূমিরূপগুলোকে হিমবাহ ও জলধারার মিলিত ভূমিরূপও বলা হয়। এই ভূমিরূপগুলোর মধ্যে উল্লেখযোগ্য ড্রামলিন, এস্কার, বৈদ্যুত সমভূমি, কেম কেটল প্রভৃতি। বহির্ধত সমভূমি, আউটওয়াশ প্লেন। পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত পদার্থ সমূহ যথা কাঁকর, নুড়ি, বালি, কাদা প্রভৃতি হিমবাহ গলে যাওয়ার ফলে যে জলটা তৈরি হয় সেই জলের সঙ্গে প্রবাহিত হয়ে পর্যায়ক্রমে বড় থেকে ছোট পদার্থগুলি সঞ্চিত হয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে সমতল ভূমি তৈরি করে। এই সমভূমিকে বহির্ধত সমভূমি বলা হচ্ছে। তাহলে পর্বতের পাদদেশে হিমবাহ আসলো, তারপরে হিমবাহটা গলতে শুরু করলো তাপমাত্রা বেশি থাকার জন্য, জলে পরিণত হলো। সেই জলধারা প্রবাহিত হবে নিম্নভূমির দিকে, তার সঙ্গে বড় ছোট নুড়ি, কাঁকর, বালি প্রবাহিত হবে। বড়গুলো কাছাকাছি এবং ছোটগুলো দূরে সঞ্চিত হতে থাকবে। সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমতল ভূমিটা তৈরি করবে সেই বিস্তীর্ণ সমতল ভূমিকে বলা হচ্ছে বহির্ধত সমভূমি। আমরা এখানে চিত্র বহির্ধত সমভূমি দেখতে পাচ্ছি। এখন বহির্ধত সমভূমির বৈশিষ্ট্য কি? আমরা পূর্বেই আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে হিমবাহ আসলে এবং সেটা গলছে, তারপর তার থেকে কি নদী তৈরি হচ্ছে বা জলধারা তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু বহির্ধত সমভূমিটা তৈরি হচ্ছে। তাহলে হিমবাহ এবং নদী বা জলধারার মিলিত কার্যের ফলে এটি সৃষ্টি হচ্ছে।
আর এই যে বহির্ভূত সমভূমি তৈরি হচ্ছে, এই বহির্ভূত সমভূমি সুবিস্তৃত আর এটি মৃদু ঢালযুক্ত সমভূমি। এই সমভূমিতে বরফ গলা জল বিনুনি আকৃতির নদীর মতো প্রবাহিত হয়। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি কখনো দুটো নদী পরস্পর থেকে বিচ্ছিন্ন হচ্ছে, আবার পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে, আবার তারা প্রবাহিত হচ্ছে। এইভাবে যদি নদী নকশা তৈরি করে, সেই নদী নকশাকে আমরা বিনুনি আকৃতির নদী নকশা বলে থাকি। সমভূমিতে নদী দ্বারা বিচ্ছিন্ন হলে, এই বহির্ভূত সমভূমি মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, ফলে সমভূমিটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এইভাবে বহির্ভূত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলা হয় ভ্যালি ট্রেন বলে, তাকে ভ্যালি ট্রেন বলে। এই ধরনের বহির্ভূত সমভূমি আমরা দেখতে পাই আইসল্যান্ড দ্বীপের বহির্ভূত সমভূমি। আইসল্যান্ড দ্বীপে এই ধরনের বহির্ভূত সমভূমি দেখতে পাওয়া যায়, যার স্থানীয় নাম সান্দুর। আমরা কেটল সম্পর্কে আলোচনা করব। বহির্ভূত সমভূমি পথের মধ্যে অনেক সময় বরফের চাই চাপা পড়ে থাকে। চাই চাপা পড়েছে নুড়ি কাঁকর বালির মধ্যে, এবং পরে উত্তাপের কারণে সেই বরফ গলে গিয়েছে। তাহলে পরে তা গলে গিয়ে গর্ত সৃষ্টি হবে। এই গর্তগুলিকে কেটল বলা হবে। তাহলে বহির্ভূত সমভূমির মধ্যে বরফের চাই চাপা পড়ে রয়েছে, পরবর্তীতে সে বরফ গলে গিয়েছে। যদি বরফ গলে যায় তাহলে সেখানে কি হবে, একটা গর্ত সৃষ্টি হবে। এই গর্তগুলিকে বলা হবে কি, কেটল। কেটলের বৈশিষ্ট্য কি? প্রথমে বলা হচ্ছে যে কেটল গর্ত তৈরি করলো আর বরফ গলে গিয়েছে। তাহলে বরফ যদি গলে যায় তাহলে সেই বরফ গলা জল সেই গর্তের মধ্যে থাকবে, অর্থাৎ একটা জলাশয় তৈরি করবে। এইগুলোকে বলা হবে কেটল হ্রদ। কেটল হ্রদে সঞ্চিত পলিকে ভার্ব বলে। ওই হিমবাহের মধ্যে যে নুড়ি কাঁকর বালি থাকে, তাহলে সেগুলো তলদেশে সঞ্চিত হবে। এই সঞ্চিত পলিকে ভার্ব বলা হবে। কেটলগুলির মাঝে উঁচু স্থান বা টিলা যদি থাকে তাহলে সেই টিলাগুলিকে নব বলে। হিমবাহের সঞ্চিত পদার্থের মধ্যে বরফ যেটা চাপা পড়েছিল, সেই বরফ গলে গিয়েছে। বরফের মধ্যে নুড়ি কাঁকর বালি ছিল, সেগুলো নিচে সঞ্চিত হয়েছে, পলি সঞ্চিত হয়েছে। পলি সঞ্চয়কে ভার্ব বলা হয়। এবং সেইগুলো যদি আবার ওই কেটলের মাঝখানে একটু উঁচু হয়ে সঞ্চিত হয়ে থাকে, তাহলে সেই উঁচু স্থান বা টিলাগুলোকে আরেকটি নাম দেওয়া হচ্ছে কি, নব। স্কটল্যান্ডের অকনি দ্বীপ এবং উত্তর আমেরিকার পেরিতে এই ধরনের কেটল হ্রদ লক্ষ্য করা যায়। আমরা আলোচনা করব ড্রামলিন ভূমিরূপটি নিয়ে। ড্রামলিন চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভূমিরূপটি, চিত্র দেখেই বুঝতে পারছি ড্রামলিন ভূমিরূপটা কেমন হতে পারে। ড্রামলিন শব্দটির আক্ষরিক অর্থ ঢিবি। বলা হচ্ছে হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথর খণ্ড, নুড়ি, বালি, কাদা পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে নিম্নভূমিতে যদি উল্টানো নৌকা, চিত্রে আমরা দেখতে পাচ্ছি উল্টানো নৌকার মতো, বা আধখানা ডিম বা চামচের মতো আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে ড্রামলিন বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি উল্টানো নৌকা বা আধখানা ডিম বা চামচের মতো আকৃতির ভূমিরূপটি এখানে দেখতে পাচ্ছি। এই ভূমিরূপটি হলো ড্রামলিন। তাহলে হিমবাহের বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ড, নুড়ি, বালি, কাদা পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে নিম্নভূমিতে উল্টানো নৌকা বা আধখানা ডিম বা চামচের আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে ড্রামলিন বলে। ড্রামলিনের বৈশিষ্ট্য কি? বলা হচ্ছে কি, ড্রামলিনের উচ্চতা 5 থেকে 60 মিটার পর্যন্ত হতে পারে, প্রস্থ প্রায় 500 মিটারের কাছাকাছি হয়ে থাকে এবং এর দৈর্ঘ্য 1 থেকে 3 কিমি পর্যন্ত হতে পারে। ড্রামলিনে হিমবাহের প্রবাহের দিকে মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ এবং বিপরীত দিকে মসৃণ হয়ে থাকে। উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ হয়, কিন্তু বিপরীত দিক মসৃণ হয়ে থাকে। হিমবাহের প্রবাহের দিকে মসৃণ, অমসৃণ, বিপরীত দিক মসৃণ হয়। ড্রামলিন যদি পরপর অনেকগুলো গঠিত হয়ে থাকে তাহলে সেই অঞ্চলটি অনেকটা ডিমের ঝুড়ির মতো মনে হয়। তাই এই ডিমের ঝুড়ির মতো যে ভূমিরূপ তাকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়।
বা ডিমের ঝুড়ির ভূমিরূপ বলা হয়। বহু ড্রামলিন একত্রে থাকলে তার মধ্যবর্তী অংশগুলোতে অনেক সময় জল জমে জলাশয়ও সৃষ্টি করে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, আয়ারল্যান্ডের উত্তর দিকে এই ধরনের ড্রামলিন লক্ষ্য করা যায়। এস্কার, আমরা চিত্রে এস্কার দেখতে পাচ্ছি। যাই হোক, হিমবাহের বহন করে আনা বিভিন্ন আকৃতির নুড়ি, পাথর, বালি, কাদা প্রভৃতি পদার্থ জলপ্রবাহ দ্বারা বাহিত হয়ে পর্বতের পাদদেশে নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে দীর্ঘ, আমরা এই চিত্রের মতো দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপটি সৃষ্টি করে সেই ভূমিরূপকে বলা হয় এস্কার। তাহলে হিমবাহে বহন করে আনা নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি পদার্থ যখন নিম্নভূমিতে দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মতো সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করবে তাকে বলা হয় এস্কার। এস্কারের বৈশিষ্ট্য কি? এস্কার হলো দীর্ঘ, আমরা দেখতে পাচ্ছি চিত্রে, দীর্ঘ অনুচ্চ শৈলশিরা। এর উচ্চতা কম, এর উচ্চতা 5 থেকে মাত্র 50 মিটার পর্যন্ত হতে পারে এবং 100 মিটার থেকে কয়েকশো কিমি দীর্ঘ হতে পারে। দীর্ঘ বেশি হবে কিন্তু উচ্চতা তুলনামূলক কম। হিমবাহ গলে যাওয়ার পর এস্কার উন্মুক্ত হয়। অনেক সময় হিমবাহের তলায় এস্কার সৃষ্টি হয়ে থাকে। পরবর্তীতে হিমবাহ যখন গলে যায় তখন তারপরে হিমবাহ নিচে এই এস্কার নামক ভূমিরূপটি দেখা যায় বা অনিচ্চ দীর্ঘ শৈলশিরা দেখা যায়। ফিনল্যান্ডের পুনকা হারায়ু একটি বিখ্যাত এস্কারের উদাহরণ। কেম ও কেম সোপান। হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে হিমবাহ গলা জলে সৃষ্ট হ্রদ। হিমবাহ যখন পর্বতের পাদদেশে নেমে আসে উত্তাপের বেশি কারণে হিমবাহটা কি হচ্ছে, গলে যাচ্ছে। হিমবাহ গলে গেলে তার থেকে কি হবে, জল তৈরি হবে, জল জমে হ্রদ তৈরি করবে। আর সেই হ্রদের মধ্যে হিমবাহের সঙ্গে প্রবাহিত হয়ে আসা নুড়ি, কাঁকর, বালি, অর্থাৎ যেগুলো হিমবাহ উচ্চ অংশে ক্ষয় করেছে সেই কাঁকর, বালি, পলি প্রভৃতি সঞ্চয় করবে। সঞ্চয় করে বদ্বীপের মতো ত্রিকোণাকার একটি ভূমি যদি গঠন করে তাকে বলা হবে কেম। তাহলে হিমবাহের পাদদেশে জল জমলো, সেই জলাশয়ের মধ্যে নুড়ি, কাঁকর, বালি জমা হয়ে একটু বদ্বীপের মতো ভূমিরূপ তৈরি করলো, যাকে বলা হচ্ছে কি কেম। হিমবাহ উপত্যকার দুপাশে যখন এই ধরনের কেমের মতো ভূমিরূপ সৃষ্টি হবে তখন কেম মঞ্চ বা কেম সোপান বলা হয়। স্কটল্যান্ডের ল্যামার মুয়ার উপত্যকায় এই ধরনের কেম সোপান লক্ষ্য করা যায়। এরপরে আসছে আগামুখ বা ইরাটিক। হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একত্রে সঞ্চিত হয়। এদের মধ্যে বড় আকৃতির শিলাখণ্ডগুলিকে আগামুখ বলে। তাহলে হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড হিমবাহের পাদদেশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হচ্ছে। এদের মধ্যে যেগুলো বড় আকৃতির শিলাখণ্ড আছে, বড় আকৃতির শিলাখণ্ডগুলিকে আগামুখ বলা হয়ে থাকে। বোল্ডার কেলে কি? হিমবাহ গলে যাওয়ার পর তার নিচে হিমবাহ বাহিত পাথর, কাঁকর, বালি, কাদা একসঙ্গে সঞ্চিত হয়ে যায়। এই একসঙ্গে সঞ্চিত হওয়া ভূমিরূপকে বলা হয় বোল্ডার ক্লে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে আমরা হিমবাহ ও জলধারের সম্মিলিত কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং এই ধরনের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন। ধন্যবাদ।